আমি কেবল বলছি এই যে ডক্টর শফিকুর রহমান যে কথাটা বলেছেন যে যদি ভুল প্রমাণ হয়ে থাকে তাহলে ওনারা জাতির কাছে ক্ষমা চাইবেন, এই যে মানসিকতাটা, আমি এই মানসিকতাটা নিয়ে কথা বলতে চাই। আমাদের রাজনৈতিক নেতারা সাধারণত ভুল করেন না। আপনি বলবেন যে কি ভুল হয়েছে, বলবেন কোনো ভুল হয় নাই। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, দেখুন আগের বাদ দেন, আমরা যদি 91 সাল থেকে ধরি, 91, তারপরে 96, 91 বিএনপি এলো, মানে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন, তারপরে 96 থেকে 2001 পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে আবার 2001 থেকে 2006 পর্যন্ত খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, আবার 2008 থেকে 2008 শেষ দিক থেকে 2009 ধরি, 2009 থেকে 2014 পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। প্রিয় দর্শক, আজকে আমি রাজনীতিবিদদের, আমাদের দেশের যে রাজনীতিবিদ, তাদের যে আচরণ, তাদের যে চিন্তা এবং আমাদের যে রাজনৈতিক কালচার, সেটা নিয়ে আমি দু একটা কথা বলতে চাই। এই কথাগুলো আমি এই সময় বললাম এই কারণে যে দুটো ঘটনা, দুটো শিরোনাম আমি বলি। লন্ডনে আছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি সেখানে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করতে যেয়ে উনি বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় জামাতের কোনো ভুল যদি সন্দেহাতীতভাবে প্রমাণ হয় তাহলে এই দলটি জাতির কাছে ক্ষমা চাইবে। তার মানে উনি ক্ষমা চাইতে অস্বীকার করছেন না। উনি বলছেন যে মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলাম যদি কোনো ভুল করে থাকে এবং যদি সেটা প্রমাণ হয় তাহলে ওনার দল জাতির কাছে জন্য ক্ষমা চাইবে। এখন তারা ভুল করেছে কি করে নাই সেটা প্রমাণ করা গেল কি গেল না, অথবা প্রমাণ করলে কে প্রমাণ করবে? জামাত নিজে প্রমাণ করবে, না জনগণ প্রমাণ করবে, না ইতিহাস দেখে ওনারা বুঝে নেবেন যে ভুল হয়েছে কি হয় নাই? এতদিনেও কি সেটা প্রমাণ হয় নাই, নাকি নতুন করে প্রমাণ করতে হবে? এইসব অনেকগুলো যদি কিন্তু এগুলো আছে, ওনারা কোনটা মানবেন এটা ওনাদের ব্যাপার। কিন্তু ওই আলোচনায়, দীর্ঘ আলোচনায় আমি এই মুহূর্তে ওই বিতর্কেও আমি যাচ্ছি না। আমি কেবল বলছি এই যে ডক্টর শফিকুর রহমান যে কথাটা বলেছেন যে যদি ভুল প্রমাণ হয়ে থাকে তাহলে ওনারা জাতির কাছে ক্ষমা চাইবেন, এই যে মানসিকতাটা, আমি এই মানসিকতাটা নিয়ে কথা বলতে চাই। আমাদের রাজনৈতিক নেতারা সাধারণত ভুল করেন না। আপনি বলবেন যে কি ভুল হয়েছে, বলবেন কোনো ভুল হয় নাই। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, দেখুন আগের বাদ দেন, আমরা যদি 91 সাল থেকে ধরি, 91, তারপরে 96, 91 বিএনপি এলো, মানে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন, তারপরে 96 থেকে 2001 পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে আবার 2001 থেকে 2006 পর্যন্ত খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, আবার 2008 থেকে 2008 শেষ দিক থেকে 2009 ধরি, 2009 থেকে 2014 পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। 14 পরে আমি হিসাব করি না, কারণ 14 পরে শেখ হাসিনা যা করেছে সেটাকে কিছু করা বলে না, এটা দানবীয় কাণ্ড কারখানা, ওটা বাদ দেন। আমি যদি ওই 4টা নির্বাচনকে সঠিক ধরি তাহলে ওই 4টা নির্বাচনে কিন্তু এই খালেদা জিয়া এবং হাসিনা ওনারাই ঘুরে ফিরে এসেছেন। আপনি যদি যে কোনো বিএনপির লোককে জিজ্ঞাসা করেন এই যে 10 বছর খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, এই সময়ে উনি কি কি ভুল করেছেন, বিএনপির কোনো একটা লোক আপনাকে বলবে না যে খালেদা জিয়া কোনো একটা ভুল করেছেন। মানে ওনার কাছে খালেদা জিয়া ছিলেন ওই সময় ফেরেশতার মতো। আবার উল্টো দিকে আওয়ামী লীগের কোনো একজন লিডারকে যদি বলেন যে এই সময়টাতে শেখ হাসিনা কি কি ভুল করেছেন, উনিও বলবেন যে শেখ হাসিনা কোনো ভুল করেননি। তার মানে তারা কেউ ভুল করে না, তো তারা কি মানুষ না? তারা কি ফেরেশতা নাকি যে ভুল করবে না? তারা আমাদের রাজনীতিতে, রাজনৈতিক নেতারা ভুল করবে এই ধারণাটাই আমাদের রাজনীতিতে নাই। ভুল স্বীকার তো দূরের কথা, কিন্তু ভুল তো স্বীকার করা উচিত। ভুল তো মানুষেরই হয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিছু না কিছু ভুল করে। সেই ভুলগুলি তারা যদি স্বীকার করে তাহলে তারা মানুষ হিসাবে আরো মহান হয়ে যায়। আমাদের পলিটিক্যাল লিডাররা এটা করে না। এর মধ্যে আমি জামাতকে যেটা বলতে শুনলাম, ওনারা বলছে ওনারা কিন্তু স্বীকার করতে রাজি আছে, কেবল প্রমাণটা করতে হবে। এখন ওনারা আবার প্রমাণ করতে চায় কিনা অথবা প্রমাণটা নিতে চায় কিনা সেটা অন্য বিতর্ক। বাট আমি পার্সোনালি মনে করি 71 সালে জামাত যে সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানিদের পক্ষে থাকার, 25শে মার্চের যে নৃশংস হত্যাযজ্ঞ, তারপরেও তারা যে পাকিস্তানিদের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, এটা তাদের রাজনৈতিক ভুল ছিল। প্রমাণ করার জন্য ওনাদের আমি আহ্বান জানাবো, আপনারাই নিজের ইতিহাসটা একটু পড়ুন, আপনারা ভাবুন, চিন্তা করুন এবং তারপর ভুল স্বীকার করুন। এটা হলো আমার বক্তব্য। কিন্তু আমি এর সঙ্গে আরো কিছু কথা বলতে চাই, যে কারণে এই প্রসঙ্গটা আমি তুললাম। দেখেন, একই দিন গতকালকে মানে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন। উনি
তাদের বিএনপি এখন খুব প্রশিক্ষণ খুব চলছে বিএনপির মধ্যে। এরকম একটা প্রশিক্ষণ কর্মশালায় ওনার ওই যে রাষ্ট্র মেরামতের 31 দফা এটসেট্রা এগুলি নিয়ে একটা আলোচনা হচ্ছিল। উনি ওখানে জুম মিটিংয়ের মাধ্যমে উনি সংযুক্ত হয়েছিলেন। তিনি এখানে অনেক কথা বলেছেন, কীভাবে রাষ্ট্র মেরামত করতে হবে, কীভাবে প্রধানমন্ত্রী ওনাদের কি প্রস্তাবগুলি সেগুলো দিয়েছেন। এবং তারপর একটা কথা উনি বলেছেন যে আমার নামের আগে কেউ দেশনায়ক, রাষ্ট্রনায়ক এগুলো ব্যবহার করবেন না। আমাদের এখানে কিন্তু একটা প্রচলন আমরা দেখি, যেমন শেখ হাসিনার নামের আগে দেশরত্ন ব্যবহার করা হতো, ওনার পিতার নামের আগে বঙ্গবন্ধু ব্যবহার করা হতো, খালেদা জিয়ার নামের আগে দেশনেত্রী ব্যবহার করা হতো, আপসীর নেত্রী দেশনেত্রী ব্যবহার করা হতো। এই যে বিশেষণগুলো, এই বিশেষণগুলো তারেক রহমান তার নামের আগে ব্যবহার করতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? এই জায়গাটায় আমি আমার বক্তব্য, তো এতদিন তো ব্যবহার করা হতো। উনি এইভাবেই বলেছেন যে আপনাদের নেতা হিসেবে দয়া করে আমার নামের সঙ্গে আজকের পর থেকে দেশনায়ক, রাষ্ট্রনায়ক ব্যবহার করবেন না। এই যে কথাটা ওনারা বলেছেন যে আজকের পর থেকে, এই বাক্যটা হলো আমার যেটা গুরুত্বপূর্ণ। আজকের পর থেকে কেন? তার মানে আজকের আগে ব্যবহার করা হতো। আজকের আগে যেটা ব্যবহার করা হতো, যখন উনি বলেন যে আজকের পর থেকে এটা ব্যবহার করবেন না, তার মানে কি উনি ভুলটা স্বীকার করে দিলেন। এতদিন যে ওনার নামের আগে এটা ব্যবহার করা হতো, উনি সেটাকে ভুল হিসেবে অভিহিত করলেন এবং করে বললেন আজকে থেকে আমি শুদ্ধ হতে চাই, আজকে থেকে আর কেউ ব্যবহার করবেন না। আমি আবারও বলি, এই যে মানসিকতা আমাদের রাষ্ট্রনায়কদের, আমাদের দেশ যারা পরিচালনা করবেন, আমাদের রাজনীতিবিদ যারা আছে, তাদের মধ্যে এই যে মানসিকতা যে আমি ভুল করেছি, ওই ভুলটা আমি আর করতে চাই না, এটাই হচ্ছে একটা মানবিক বৈশিষ্ট্য। আমরা এই ধরনের নেতা চাই। আমরা যখন একজন নেতাকে কোনো একটা উপাধি দিয়ে দিই, উপাধি দেওয়ার মাধ্যমে তাকে আসলে আমরা আমাদের স্তর থেকে আরো অন্য স্তরে, উপরের স্তরে নিয়ে যাই। এই যে একজনকে উপরের স্তরে নিয়ে যাওয়া, এটাই কিন্তু গণতন্ত্রের যে মূল চেতনা তার বিরোধী। গণতন্ত্রে বলা হচ্ছে সব মানুষই সমান, সব মানুষেরই সমান অধিকার যে দেশ পরিচালনার ক্ষেত্রে মতামত দেওয়ার জন্য। সবার মতামতে আপনি শুনবেন, এবং এই জন্য সব মানুষেরই একটা করে ভোট। যাকে আপনি দেশ রত্ন বলেন তারও এক ভোট, যাকে আপনি দেশ নেত্রী বলেন তারও এক ভোট, যাকে আপনি বঙ্গবন্ধু বলতেন তারও এক ভোট ছিল, এবং যাকে আপনি একটু আগে দেশ নায়ক বলতেন, রাষ্ট্রনায়ক বলতেন, তারও এক ভোট। এই বিষয়টা ওই দেশ নায়ক ও রাষ্ট্রনায়ক যাকে বলতেন তিনি বুঝতে পেরেছেন, বুঝে বলেছেন ভাই আমাকে এটা বললেন না। এইটার মধ্যে কিন্তু এক ধরনের মানুষ কিন্তু প্রশংসা শুনে না, প্রশংসাগুলো নেয়, বলে না তেল দেয়, তেল দেয় বা কেউ তেল নেয় বলে তো তেল দেয়, কিন্তু উনি এই তেলটা নিতে চাচ্ছেন না। আমি ওনাকে সাপোর্ট করি, এবং আমি মনে করি আমি জামাত নেতাকেও সাপোর্ট করি যে ওনারও যে এই যে ভুল স্বীকার করা যে মানসিকতা উনি প্রকাশ করেছেন, আমার কাছে পছন্দ হয়েছে। দেখুন আমি আরেকটা কথা বলে শেষ করি। এই যে জুলাই আগস্টে যে আন্দোলনটা হলো, এই আন্দোলনে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ যারা সরকারে ছিলেন, যারা আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে ছিলেন, তারা যে অপকর্মগুলো করেছেন, সাধারণ মানুষের উপর যে অত্যাচার করেছেন, টর্চার করেছেন, হত্যা করেছেন, আর এর আগে দীর্ঘ 15 বছর ধরে যে গুম করেছেন, খুন করেছেন, মানুষকে নির্যাতন করেছেন, দেশ থেকে অর্থ পাচার করেছেন, এই যে করেছেন না। আমি আওয়ামী লীগের বহু নেতার সঙ্গে নানা সময় গত 3 মাসে টুকটাক কথাবার্তা হয়েছে। কেউ বিদেশে আছেন, কেউ এক জায়গায় আছেন, হয়তো হোয়াটসঅ্যাপে কথা বলেন। আমি নানাভাবে তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি যে আপনারা এর জন্য অনুতপ্ত কিনা। আমি অনুতাপ খুব একটা দেখিনি। আমি বিরক্তি দেখেছি যারা নাকি দেশে আছেন, মাঠ পর্যায়ে আছেন, তৃণমূলে আছেন, তারা বিরক্ত হয়েছেন এই নেতৃত্বের প্রতি। বলেছেন হাসিনা আমাদের দলটাকে শেষ করে দিল, হাসিনা নিজেকে শেষ করেছে, দলটাকে শেষ করেছে, তার পিতাকে শেষ করেছে, এগুলো বলেছেন, ঘৃণার সঙ্গে বলেছেন। ওবায়দুল কাদেরের সমালোচনা করেছেন, হাসান মাহমুদের সমালোচনা করেছেন, দীপু মনির সমালোচনা করেছেন, এগুলো করেছেন, বিরক্ত হয়েছেন। কিন্তু ওনাদের একটা কথা, কিন্তু ওনারা তো আর মূল দায়িত্বে ছিলেন না। মূল দায়িত্বে যারা ছিলেন তাদের কেউ কি আপনি দেখেছেন এই পর্যন্ত জনগণের কাছে ক্ষমা চাইতে? এই যে একটা দাবি উঠেছে, যদি আওয়ামী লীগ রাজনীতি করতে চায় তাহলে তাদের এই কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে আসতে হবে। আমি এই দাবিটাকে সাপোর্ট করি। আপনাদের অবশ্যই ক্ষমা চাইতে হবে। আপনারা যে অন্যায় করেছেন, যে অপকর্ম করেছেন, যে ঘৃণ্য কাজ করেছেন, এর জন্য আপনাদেরকে দলীয়ভাবে ক্ষমা চাইতে হবে। কিন্তু ক্ষমা চাওয়া মানেই যে শেখ হাসিনাকে মাফ করে দেওয়া হলো, ওবায়দুল কাদেরকে মাফ করে দেওয়া হলো, তা কিন্তু না। ওনাদের কৃত অপরাধের বিচার তো আইন অনুযায়ী হবে, কিন্তু যদি দলকে টিকে রাখতে চান আপনাকে ক্ষমা চাইতে হবে। এবং এই ক্ষমা চাওয়ার মানসিকতা
আমাদের রাজনীতিবিদদের মধ্যে থাকতে হবে। আপনাদেরকে জনগণ ভরসা করে কোনো একটা দায়িত্বে পাঠায়, সেই দায়িত্ব আপনি পালন করতে না পারলে জনগণের কাছে ক্ষমা চাইবেন। যদি জনগণ আপনাদেরকে ক্ষমা করে তাহলে আপনারা আবার রাজনীতি করবেন, আর যদি জনগণ ক্ষমা না করে তাহলে যা হবার তাই হবে। এই জিনিসটা আমাদের রাজনীতিবিদ যারা এখন আছেন তাদেরকেও বুঝতে হবে, যারা আগামীতে রাজনীতি করতে যাবেন তাদেরকেও বুঝতে হবে। এক জায়গায় গোয়ার্তনি করে রাজনীতি হবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি যা বলবেন, যা ভাববেন, যা উচ্চারণ করবেন সেটাকেই সবাই সত্য বলে মানবে, সেই দিন চলে গেছে ভাই। প্রিয় দর্শক, আমরা প্রত্যাশা করব আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে এই শুভবুদ্ধির উদয় হবে। তার আগে গতকালে একটা ঘটনা বলি। সেই ঘটনাটা হলো, গতকালে ঢাকার একটা 5 স্টার হোটেলে একটা আলোচনা সভা হচ্ছিল। ভারত এবং বাংলাদেশের অনেক লোকজন সেখানে উপস্থিত ছিলেন। আসলে ভারত বাংলাদেশের যে রিলেশনস, মানে সম্পর্ক, এই সম্পর্কটা নিয়ে আলোচনার জন্যই এই অনুষ্ঠানটার আয়োজন করেছিল সিজিএস, সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ, এরা আয়োজন করেছিল। এটার অনুষ্ঠানটার শিরোনাম ছিল ব্রিজিং ডিভাইডস, নেভিগেটিং দ্য কমপ্লেক্সিটিস অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস। মানে মোদ্দা কথায় বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে যে জটিলতাগুলো আছে সেগুলো কীভাবে নিরসন করা যায় এই নিয়ে আলোচনা। ভারতের কিছু এক্সপার্ট ছিল, বাংলাদেশের কিছু এক্সপার্ট ছিল, নানা প্রসঙ্গ নিয়ে বিভিন্নভাবে তারা আলোচনা করেছে। এই আলোচনার এক পর্যায়ে বাংলাদেশের একজন বক্তার পক্ষ থেকে একটা প্রশ্ন ওঠানো হয়েছিল যে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কিনা, অথবা শেখ হাসিনাকে ভারত কিভাবে আশ্রয় দিয়ে রেখেছে। এটাই প্রশ্ন, যে কবে ফেরত পাবো আমরা তাকে, ভারত ফেরত দেবে কিনা। এই প্রশ্নের এক কথায় একটা জবাব দিয়েছে ভারতীয় বিশেষজ্ঞরা, এক্সপার্ট, যিনি বলেছে যে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ যে কোনো সময় শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে, কিন্তু বাংলাদেশ কি সেটা চেয়েছে? এখনো চায়নি। এখন যদি আপনি চান তারপরে না এটা নিয়ে আলোচনা হবে। আপনি একজনের কাছে কিছু একটা জিনিস চাচ্ছেন, সে দেবে কি দেবে না, আলোচনাটা কখন উঠবে? যখন আপনি চাইবেন তারপরে। আপনারা কি চেয়েছেন? আমাদের এই সরকার কি এখনো পর্যন্ত ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে? এই যে ভারতের বিশেষজ্ঞ যে প্রশ্নটা উত্তরটা দিল, এই উত্তরগুলো জবাব কি আমাদের কেউ দিতে পেরেছে? পারেনি। এই কারণে আমাদের সরকার তো এখনো পর্যন্ত ভারতের কাছে বলেইনি যে শেখ হাসিনাকে আপনারা ফেরত দেন। দেখুন, বন্দি প্রত্যর্পণ একটা চুক্তি আমাদের সঙ্গে ভারতের হয়েছে 2013 সালে। সেই চুক্তিটা আবার রিভাইজ হয়েছে, নতুন করে আরো কিছু চেঞ্জ করে আরো শক্তিশালী করা হয়েছে 2016 সালে। চুক্তিটা এমন যে আমাদের কোনো অপরাধী যদি ভারতে থাকে, তাকে যদি বিচারের প্রয়োজনে আমাদের দরকার হয়, অথবা তাকে যদি কোনো সাজা দেওয়া হয়, সেই সাজা তার উপর প্রয়োগ করার জন্য যদি তাকে আমাদের দরকার হয়, তাহলে আমরা ভারতের কাছে চাইতে পারবো যে তাকে আমাদের কাছে ফেরত দাও। একই জিনিস ভারতও পারবে। আমরা কিন্তু এভাবে ভারত থেকে অনেক লোককে দেশে নিয়ে এসেছি, এনে বিচারের আওতায় রেখেছি। আপনাদের মনে আছে নারায়ণগঞ্জের 7 মার্ডার কেস, ওখানে কমিশনার নূর হোসেন ছিল, তাকে কিন্তু আমরা ভারত থেকে এভাবেই নিয়ে এসেছি। আমাদের এখান থেকে উলফার লিডারদেরকে ভারত এভাবে নিয়ে গেছে। কিন্তু কাজে এই চুক্তিটা আমাদের দুই দেশের মধ্যে আছে, চুক্তিটা এখনো বলবৎ আছে। যতদিন এই চুক্তিটা বলবৎ আছে, আমরা তো ভারতের কাছে চাইতে পারি যে আমাদের একজন অপরাধী অথবা আমাদের একজন মামলার আসামি তোমার দেশে আছে, তাকে আমাদের আদালতের সম্মুখে হাজির করতে হবে, তোমরা তাকে ফেরত দাও। চাওয়ার পর ভারত কি বলে না বলে তার উপর তো আমার প্রতিক্রিয়া। কিন্তু আমার সরকার এখন পর্যন্ত সেরকম কিছু চাচ্ছে না। কেন? সরকার একটা কাজ করেছে। সরকার মানে কি, এই ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর, উনি বলেছেন যে আমরা শেখ হাসিনাকে আনার জন্য ইন্টারপোলকে জানিয়েছি, এবং ইন্টারপোলকে বলেছি তাদের যে রেড কর্নার নোটিশ আছে সেখানে যেন শেখ হাসিনা যেন তারা একটা নোটিশ জারি করে, রেড অ্যালার্ট যেটাকে বলি আমরা, রেড অ্যালার্ট জারি করতে বলেছি আমরা। আচ্ছা, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি ইন্টারপোলের রেড অ্যালার্ট জিনিসটা কি। এটার মাধ্যমে কি শেখ হাসিনাকে আমরা আনতে পারবো দেশে? রেড অ্যালার্টটাকে শোনার ভাই, একটা আন্তর্জাতিক ইন্টারপোল যেটা আছে, ইন্টারপোলের আন্তর্জাতিক সংস্থা, তাদেরকে আমরা জানাবো যে এই লোকটাকে আছে, আপনাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে এটা বলা হয় রেড কর্নার নোটিশ জারি করা, কি সেখানে এই নামটা আপনারা ঢুকান। দেখেন ইন্টারপোলের কাছে সারা দুনিয়া এখন পর্যন্ত কতজন লোকের নামে রেড অ্যালার্ট জারি করার কথা বলা হয়েছে আপনারা ধারণা করতে পারেন? 666 জনের নামে সারা দুনিয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের
তারা এটা প্রকাশ করেছে। তার মধ্যে ভারতেরই আছে 209 জন, আর আমাদের বাংলাদেশের আছে এখন পর্যন্ত 64 জন। এই 64 জনের মধ্যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও আছে, তাকে এই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দিয়েছিল 71 মানবতা বিরোধী অপরাধের দায়ে। তাকে আমরা আনতে পেরেছি।